যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। প্রতিনিধি পরিষদে বিল পাস। দুর্ভাগ্যজনক আখ্যা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইট ড্যান্সের। ২৬ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট তুঙ্গে। প্রার্থীদের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে মরিয়া বিজেপি, কংগ্রেস, তৃণমূল। মালদ্বীপের নির্বাচনে ক্ষমতাসীন জোটের চমক। সংখ্যাগরিষ্ঠ চীনপন্থী মুইজ সরকারের কাছে ভারত আরও বেশি কোণঠাসা হয়ে পড়বে, মত বিশ্লেষকদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তার সফরের বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন দেবাশিস রায়। যাচ্ছি তার কাছে। দেবাশিস। সাদিয়া, আপনারা জানেন যে 2 দিনের রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আজ বাংলাদেশে আসছেন এবং তার যে সফরসূচি সেই সফরসূচি অনুযায়ী বিকেল 5টায় তার বিশেষ বিমানে অবতরণ করার কথা ছিল ঢাকায় এবং আমরা যতটুকু জেনেছি সবশেষ সূচি অনুযায়ী 4:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করবে এবং সেখানে তাকে রাষ্ট্রীয়ভাবে বরণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই আনুষ্ঠানিকতা নিশ্চয়ই আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে পারবো বলে আশা করছি। সাদিয়া, অনেক ধন্যবাদ দেবাশিস। যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। দ্বিতীয়বারের মতো চীনা মালিকানাধীন অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা দিতে বিল পাস হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। আইন প্রণেতাদের অভিযোগ, অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের ওপর নজরদারির সুযোগ পাবে চীন। যদিও বিল পাশের ঘটনায় আপত্তি জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। গেল মার্চে প্রথম দফায় মার্কিন প্রতিনিধি পরিষদে টিকটক নিষিদ্ধে প্রথমবারের মতো বিল পাশ হয়। নানা জটিলতায় তা থমকে গেলে দেখা দেয় অনিশ্চয়তা। তবে শনিবার মালিকানা হস্তান্তর অনর্থায় নিষিদ্ধের বিধান রেখে আরও একটি বিল পাশ হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। 360/58 ভোটের বড় ব্যবধানে বিলটি পাশ হয়। আগামী সপ্তাহে বিলটি ভোটাভুটির জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে উত্থাপিত হবে। সেখানে অনুমোদন পেলেই বিলটিতে সই করবেন প্রেসিডেন্ট বাইডেন। এরপরই এটা আইনে পরিণত হবে। টিকটকের মূল মালিকানায় রয়েছে চীনা কোম্পানি বাইট ড্যান্স। বিলটি পাশ হওয়ার পরপরই এক বিবৃতিতে আপত্তি জানায় প্রতিষ্ঠানটি। বিলটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে কোম্পানিটি বলছে এতে মত প্রকাশের অধিকার ক্ষুণ্ণ হবে। এর ফলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন করে কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাহানুল রানা, সময় সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আর মাত্র বাকি 3 দিন। এর আগে প্রচারণা শেষ হবে 24 তারিখ সন্ধ্যায়। দেশটির 13 রাজ্যের 89টি লোকসভা আসনের ভোট হবে 26 এপ্রিল। এর আগে বিজেপি, কংগ্রেস, তৃণমূল সহ রাজনৈতিক দলগুলো শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে মরিয়া চেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী, মমতা থেকে রাহুল গান্ধী প্রচারে ব্যস্ত সময় পার করছেন। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দ্বিতীয় দফার ভোটে গোটা দেশের নজর থাকবে কেরালার ওয়ানড্রে কেন্দ্রের দিকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী লড়ছেন সেখানে। এর আগের বার এই আসন থেকে প্রায় 3.25 লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাহুল। ভোটের ভাষায় ওয়ানড্রে রাহুলের সেফ সিট হওয়ার পরও সোনিয়া পুত্রের হয়ে সেখানে প্রচারণায় অংশ নিচ্ছেন কংগ্রেস নেতৃত্ব। রোববার শারীরিক অসুস্থতার জন্য সেখানে প্রচারে বের হননি তিনি। 26 এপ্রিল ভোটের ভাগ্য নির্ধারণ হবে আরেক হেভিওয়েট প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারেরও। পশ্চিমবঙ্গের বালুরঘাট, দার্জিলিং ও রায়গঞ্জ এই 3 লোকসভা আসনের ভোট সেদিন। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার লড়ছেন আগেরবারের জেতা বালুরঘাট আসন থেকেই। হেভিওয়েট প্রার্থীর হয়ে প্রচারে এসেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ মুহূর্তে প্রচারণা চালিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। 3টি বিজেপির জেতা আসন, তাই সেই আসনগুলো ছিনিয়ে নিতে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে ঝড় তুলছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সামনে বোমা, গুলি আর বন্দুক থাকবে না। এদিকে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিকি বিবাদ আরো জটিল মমতার রাজ্যে। বাম কংগ্রেস কোথাও কোথাও জোট করে বিজেপির বিরুদ্ধে লড়লেও তৃণমূল সেখানে সামিল হয়নি। ফলে এখানে বিজেপি ছাড়াও মমতার দলের লড়াই হবে বাম কংগ্রেসের সঙ্গেও। তাই মমতাকে সুবিধাবাদী হিসেবে আখ্যায়িত করছেন বাম কংগ্রেস নেতৃত্ব। আমার সঙ্গে মমতা ব্যানার্জির বিরোধ সবাই জানে, সর্বজন বিদিত। আমার সঙ্গে মমতা ব্যানার্জি কোনো সমঝোতা রাজনীতি কোনোদিন করিনি, সর্বজন বিদিত। তা যখন সর্বজন বিদিত
তখন ইন্ডিয়া জোট করার সময় সেই সভায় আলোচনা করলেই তো পারতেন। 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে আসাম, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর এবং পশ্চিমবঙ্গ ও কেরালা রাজ্যে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা। রাজ্যের 8 জেলায় জারি হয়েছে লাল সতর্কতা, আর কলকাতায় হলুদ সতর্কতা। চলমান তাপপ্রবাহ গত বছরের রেকর্ড ভেঙেছে। দুদিন আগে বর্ধমানের পানাগড়ে প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করেছে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গে রোজ ভাঙছে গরমের রেকর্ড, নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান সহ 8 জেলায় গত কয়েকদিন ধরে গড় তাপমাত্রা 43 ডিগ্রি পারদ ছুঁয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলোর ওপর জারি করেছে রেড অ্যালার্ট। রাজধানী কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ পাশের জেলাগুলোতে জারি রয়েছে হলুদ সতর্কতা ছাড়াও বেশ কিছু জেলায় জারি রয়েছে কমলা সতর্কতাও। রাজ্যের উত্তরের কয়েকটি জেলা ছাড়া প্রায় সব জেলার ওপর দিয়ে চলা এই তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে বলেও আভাস আবহাওয়া বিশ্লেষকদের। বেশি ঘোরাঘুরি কম করতে হবে, একটা জায়গায় বসতে হবে। যদি বেশি ঘাম এই গরমে বেরোয় তাহলে আবার সোডিয়াম পটাশিয়াম ডিসব্যালেন্স হয়ে যাবে, সোডিয়াম বেরিয়ে যাবে, তো মানুষের ব্রেন স্ট্রোক হতে পারে, মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, যেটা আমরা বলি হিট স্ট্রোক। তো সেইখান থেকে যদি মানুষকে চলতে হয়, বিশেষ করে মহিলাদের, তাদের মাথা মুখ ঢেকে চলতে হবে, শুধু চোখ দুটো পার করে চলতে হবে। এদিকে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, রাস্তায় যান চলাচল অনেকটাই কমে গেছে। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই, আর যারা প্রয়োজনে বের হচ্ছেন গরমে ঘেমে নিয়ে একাকার হচ্ছেন তারাও। তীব্র পিপাসায় গলা ভেজাতে রাস্তার পাশে পানীয় দোকানগুলোতে ভিড় করছেন, যদিও এ ধরনের খোলা জায়গায় পানীয় না পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, কারণ এতে জন্ডিস সহ পেটের নানা রকম রোগে ভোগার আশঙ্কা থাকে। গাছ কেটে বনভূমি উজাড় এবং পরিবেশের ক্ষতি হয় এমন কেমিক্যাল বর্জ্য ফেলা, ঘরে ঘরে এসিড ব্যবহার বেড়ে যাওয়ার কারণে প্রকৃতি ক্রমশ তার ভারসাম্য হারাচ্ছে। আর সে কারণেই আবহাওয়া মানুষের সঙ্গে এমন বৈরী আচরণ করছে। চারিদিকে এত গাছপালা কেটে দিয়ে এত যে বাড়িঘর হচ্ছে, এত যে এসি চলছে, তার জন্য সেটাই মেন কারণ, তাছাড়া তো কোনো কারণ বলে তো মনে হয়। কর্পোরেশন মাঝে মাঝে রাজনীতি করার জন্য কিছু গাছ ফাছ লাগায়, বাস্তবে সেই গাছকে যে লাগানোর পর যতটুকু যত্ন করা প্রয়োজন বিন্দুমাত্র তারা করে না। চলমান এই তাপপ্রবাহ আরও কয়েকদিন চলবে বলেও আশঙ্কা করা হচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এশিয়ার মতো মারাত্মক গরমে হাঁসফাঁস অবস্থা ইউরোপেও, নেই স্বস্তির কোনো লক্ষণ। এরই মধ্যে বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে তাপমাত্রা যে হারে বাড়ছে তা মানুষের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় হিট স্ট্রোকে মৃত্যুও বাড়ার আশঙ্কা করছেন তারা। এশিয়ার বেশিরভাগ দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। শুধু এশিয়াই নয়, প্রচণ্ড গরমে অতিষ্ঠ দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশের মানুষ। ইতালি, স্পেন এবং গ্রিস গত কয়েকদিন ধরে উচ্চ তাপমাত্রার মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যেই ভয়ঙ্কর এক তথ্য দিল আবহাওয়াবিদরা। তাদের মতে ইউরোপের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে তাপমাত্রা সহসাই কমবে না। এই অবস্থায় আগামী সপ্তাহেও দেশগুলোর মানুষ প্রচণ্ড গরমের মুখোমুখি হবেন। Has globally been extremely unusual, especially when compared with the climate of the last few decades. বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য মতে তাপমাত্রা যে হারে বাড়ছে তা মানুষের সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। এতে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায় 20 বছরে ইউরোপের প্রচণ্ড গরমে মৃত্যু প্রায় 30% বেড়েছে। তার সামনে আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 2023 সালেও ইউরোপের এই দেশগুলোতে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে বলে জানানো হয়। গেল বছর ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। অন্যদিকে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম মার্চও চলতি বছর অনুভব করেছে বিশ্ব। বিজ্ঞানীরা বলছেন উত্তপ্ত সমুদ্রের তাপমাত্রা বায়ুমণ্ডলের আর্দ্রতা বৃদ্ধির কারণ হতে পারে। আফরিন মৌ, সময় সংবাদ।
মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বর্তমান ক্ষমতাসীন দল পিপিএম-পিএনসি জোট। প্রাথমিক ফলাফলে ৯৩টি আসনের মধ্যে ৭০টির বেশি পেয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজের জোট। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে চীনপন্থী মুইজ সরকারের কাছে ভারত আরও বেশি কোণঠাসা হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। ভারত মহাসাগরের বুকে জেগে ওঠা নীল জলরাশির দেশ মালদ্বীপ। দীর্ঘদিন ধরে দেশটির উপর ভারতের নিয়ন্ত্রণ অনেকটা একচ্ছত্র থাকলেও গত সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মদ মুইজ নির্বাচিত হওয়ার পর থেকেই পাল্টে যায় সমীকরণ। তবুও রোববারের সংসদীয় নির্বাচন ঘিরে ছিল টান উত্তেজনা। তবে নির্বাচনের সকল জটিল সমীকরণ পাল্টে দিয়েই প্রেসিডেন্ট মুইজের দল পেয়ে যায় সফলতার দেখা। স্থানীয় সময় রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা ভোট গ্রহণ প্রক্রিয়ায় ৬০২টি কেন্দ্রে ৯৩টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৬৮ জন প্রার্থী। প্রাথমিক ফলাফল বলছে ৭৩% ভোটারের উপস্থিতিতে বিরোধী দলীয় জোট পেয়েছে মাত্র ১৫টি আসন। অপরদিকে ক্ষমতাসীন পিপিএম-পিএনসি জোট ৭০টির বেশি আসন পেয়ে দেশের সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মালদ্বীপ ভারত মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় দুই পরাশক্তি চীন ও ভারত প্রভাব বিস্তারের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে। তবে দেশটির সঙ্গে ভারত চীনের সম্পর্ক কেমন হবে অনেকটি নির্বাচনের ফলাফলই বলে দিয়েছে। প্রেসিডেন্ট মুইজের জোটের সংখ্যাগরিষ্ঠতায় আশার আলো দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। মালদ্বীপে আমরা বাংলাদেশি সহ যত দেশের প্রবাসীরা আছে, আমরা আশা করব এই প্রেসিডেন্ট বা এই দেশের সরকার সম্মিলিতভাবে আমাদের জন্য ভালো একটি পরিবেশ বা ভালো একটা সমাজ ব্যবস্থা তৈরি করে দিবেন, এতে আমরা সকলে আশাবাদী। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতেই থাকবে দেশটির আগামী ৫ বছর রাষ্ট্র পরিচালনার ভার। সময় সংবাদ, মালদ্বীপ। শিক্ষক নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের প্রায় ২৬,০০০ শিক্ষকের চাকরি অবৈধ ঘোষণা করে তা বাতিলের নির্দেশ দিয়েছেন। ২০১৬ সালে রাজ্যটি স্কুল সার্ভিস কমিশন শিক্ষককে নিয়োগ দিয়েছিল। চলমান লোকসভা নির্বাচনের মধ্যে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে হাইকোর্টের এই নির্দেশনা বড়সড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গের প্রায় ২৬,০০০ উচ্চ মাধ্যমিকের শিক্ষকের চাকরি অবৈধ ঘোষণা করে তা বাতিলের নির্দেশ দিলেন হাইকোর্ট। শিক্ষক নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে এই নির্দেশনা দেয়া হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়ে বলেন, ২০১৬ সালের নিয়োগের পর থেকে এ পর্যন্ত যারা চাকরি নিয়োগ পেয়েও চাকরি পাননি তাদেরকে আগামী ৪ সপ্তাহের মধ্যেই সুদসহ টাকা ফেরত দিতে হবে। ডিভিশন বেঞ্চের রায়ে পরিষ্কার করে আরও বলা হয়, ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নিয়োগ সংক্রান্ত পুরো প্যানেলটাই বাতিল করা হলো। চলমান লোকসভা নির্বাচনের পর নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু করার নির্দেশ দিয়েছেন ডিভিশন বেঞ্চের বিচারপতি। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় এরই মধ্যে জেলে রয়েছেন রাজ্যটির সাবেক তৃণমূল প্রভাবশালী নেতা ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর আগে একইভাবে সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হওয়ার অভিযোগে প্রায় ১৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন। যদিও ওই মামলায় পরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিলে শিক্ষকরা তাদের চাকরি অব্যাহত রেখেছেন। তবে নতুন করে কলকাতা হাইকোর্টের এত সংখ্যক উচ্চ মাধ্যমিকের শিক্ষকের চাকরি খারিজের সিদ্ধান্ত অভিযুক্ত শিক্ষকদের বড়সড় অনিশ্চয়তার মধ্যে ফেলল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ থাকায় রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস ও চলমান নির্বাচনকালীন সময়ে বিরোধীদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ঘুরে দাঁড়াচ্ছে ইতালির অর্থনীতি। গ্রীষ্মের শুরুতে প্রবাসী বাংলাদেশিরা নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন। অনেকে প্রসার ঘটাচ্ছেন পুরানো ব্যবসার। দেশটিতে বেশিরভাগ বাংলাদেশের প্রধান ব্যবসা গ্রোসারি শপ। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। করোনা মহামারীর দুর্বিষহ দিনগুলোর কথা মনে করে এখনো ইতালি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা আটকে ওঠেন। ওই সময়ে নিদারুণ অর্থে কষ্টে কেটেছে তাদের জীবন। অনেকেই বাংলাদেশ থেকে অর্থ এনে সংসারে ব্যয় করেছেন। গেল ২ বছরে ইতালির অর্থনীতি আগের তুলনায় অনেকটাই চাঙ্গা। সব ধরনের ব্যবসাতেই ভালো অবস্থান গড়ে তুলছেন প্রবাসী বাংলাদেশিরা। বলছেন, গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করেই নতুন নতুন ব্যবসা খুলছেন তারা।
করোনার পরে প্রবাসী বাংলাদেশিরাও এখানে বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করছেন। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান ওপেন করছি এবং বেশ বাংলাদেশ কমিউনিটি বেশ স্বাবলম্বী হচ্ছে ইতালিতে। আমাদের ব্যবসা যেভাবে বাড়ছে, আমাদের বাংলাদেশিদের কর্মস্থান বাড়বে এবং দেশের রেমিটেন্সও বেশি যাবে এবং দেশের উন্নত হবে। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে। আমরা যদি অতীতে ফিরে যাই, আমরা আজকের অবস্থান স্বপ্নের মতো বাংলাদেশিদের জন্য। ইতালির রাজধানী রোমে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে শতকরা 70% প্রবাসী গ্রোসারি ব্যবসার সাথে জড়িত। অন্যান্য ব্যবসার মধ্যে মানি ট্রান্সফার, টেলিফোন ব্যবসা, বার, রেস্টুরেন্ট, আইনি সহায়তা কেন্দ্র, ভ্রাম্যমাণ বাংকার ব্যবসা, ট্রাভেল এজেন্সি এবং কিছু তৈরি পোশাকের দোকানও রয়েছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। প্রতিনিধি পরিষদে বিল পাশ। দুর্ভাগ্যজনক আখ্যা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইট ড্যান্সের। এবং ২৬ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট তুঙ্গে। প্রার্থীদের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে মরিয়া বিজেপি, কংগ্রেস, তৃণমূল। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমরিনা। ধন্যবাদ সাদিয়া। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।